সো আমরা যেখানে ছিলাম দেখেন যে আমরা কম্পেয়ার করছিলাম কার সাথে কার মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের সাথে সিঙ্গেল ইউজারের। তাহলে কোন কোন পয়েন্টে আমরা আলোচনা করছি, ফার্স্ট সিম্পলিসিটি এন্ড ইজ অফ ইউজ, এটা আমরা আলোচনা করলাম। তারপর হচ্ছে বেটার পারফরম্যান্স ফর এ সিঙ্গেল ইউজার, মানে সিঙ্গেল ইউজারের জন্য পারফরম্যান্সটা ভালো আসছে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে আমরা ডেডিকেটেড রিসোর্স, মানে আমরা বুঝতে পারছি যে সিঙ্গেল ইউজার যখন ব্যবহার করছে তখন ওই সিঙ্গেল ইউজারের জন্য যা রিসোর্স আছে পুরোটাই তাকে ডেডিকেটেড করে দেওয়া হচ্ছে। তার মানে আপনি 100% রিসোর্স আপনার, আপনি যে পারপাস ইউজ করছেন সেখানেই আমি ইউজ করতে পারছি। বাট ইন কেস অফ মাল্টি ইউজার আপনার রিসোর্সটা একটা শেয়ার হয়ে যাচ্ছে কয়েকজনের মধ্যে, তাই না? মানে আপনার ডিভাইসের যে রিসোর্স সেটা শেয়ার হয়ে যাচ্ছে কয়েকজনের মধ্যে। দ্যাটস ওয়াই ডেডিকেটেড রিসোর্স আপনি পাচ্ছেন এবং লেস রিসোর্স কন্টেনশন, আপনি হচ্ছে দেয়ার ইজ নো নিড টু ম্যানেজ এন্ড ডিমান্ড অফ মাল্টিপল ইউজার comparing to the system resource which can cause delay in the multi-user operating system. Multi-user operating system এর জন্য আপনাদের যে ডিলে টাইমটা ছিল যে আপনি রিসোর্স ফ্রি হবে তারপরে আপনি সিরিয়ালে পাবেন, সেই বিষয়টা আপনার থাকছে না। বিকজ আপনার যদি অনেকগুলি প্রসেসকেও রান করেন সেক্ষেত্রে সিঙ্গেল ইউজার কি করছে, ওই আপনার টোটাল রিসোর্সটাকে ডিস্ট্রিবিউট করে অ্যালার্ট করে দিচ্ছে। 3 নম্বরে ছিল লোয়ার সিস্টেম রিকোয়ারমেন্ট। সিস্টেম রিকোয়ারমেন্টটা একটু লোয়ার হলেও হয় সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে, কম্পারেটিভলি মাল্টিপল ইউজারের ক্ষেত্রে একটু বেশি লাগে। সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কস্ট ইফেক্টিভনেস, সিকিউরিটি এন্ড প্রাইভেসি, মানে কস্ট ইফেক্টিভ কিন্তু বুঝতে পারছেন যে কস্টটা কম্পারেটিভলি কম হবে সিঙ্গেল ইউজারের রাদার দ্যান আপনার হচ্ছে মাল্টি ইউজারে। তো সেখানে দুটো পয়েন্ট আলোচনা করা হয়েছে, চিপার টু ইমপ্লিমেন্ট এন্ড মেইনটেইন, মানে সিঙ্গেল ইউজার যে অপারেটিং সিস্টেম সেটাকে ইমপ্লিমেন্ট করা এবং মেইনটেইন করাটা চিপার, এন্ড লেস সফটওয়্যার লাইসেন্সিং কস্ট, সফটওয়্যার যেগুলো আপনি ইউজ করবেন সেটা লাইসেন্সিং কস্ট অনেক কম, মানে সিঙ্গেল ইউজারের জন্য যে সফটওয়্যারগুলো আপনি ইউজ করবেন সেটা প্রাইসটা অনেক কম বেসিক্যালি বোঝানো হয়েছে। যদিও আমরা ফ্রি ইউজ করি বাট এটা তো কনসেপ্ট না, কনসেপ্টটা হচ্ছে আপনি প্রাইস দিয়ে কিনবেন, বাট আমি এই মুহূর্তে পারছি না এজন্য আমি ফ্রিটা ইউজ করছি। সিকিউরিটি এন্ড প্রাইভেসি, সিঙ্গেল যখন তখন তার সিকিউরিটি দেওয়াটা যেমন সহজ, একটা গ্রুপকে সিকিউরিটি দেওয়াটা নিশ্চয়ই তার চেয়ে কঠিন। তো সেই কনসেপ্টের মাথায় রেখে আমরা দেখলাম যে লেস ভালনারেবল to user-based attack. With only one user in system, there's less concern about malicious activity or data breach from multiple users, which are potential risk in multiple systems. আর হচ্ছে মোর কন্ট্রোল ওভার ডেটা, ডেটার উপরে আপনার কন্ট্রোলটা প্রপার থাকে, আপনি প্রপারলি ডেটাটাকে কন্ট্রোল করতে পারবেন। যদি একটা ডেটাই আপনি অনেক ইউজার ইউজ করে তাহলে ডেটাকে তো ম্যানিপুলেট করতে পারে, তার মানে ও একটু মডিফাই করলো আপনার ডেটাটা মডিফাইড হয়ে গেল, তাহলে আপনার ডেটার উপরে ফুল কন্ট্রোলটা আপনার থাকছে না। দেন স্টেবিলিটি, স্টেবিলিটির মধ্যে ফিয়ার কনফ্লিক্ট একটা পয়েন্টই বলা হয়েছে যে কনফ্লিক্টটা কম হয় অনেক। আর সবগুলি পয়েন্ট আপনাকে লিখতে হবে না, as much as possible, and for the exam depend on the marks value you need to write, ঠিক আছে? বাট আপনাকে সবগুলি পয়েন্ট নলেজের জন্য করতে হবে, ঠিক আছে? মুখস্থের জন্য না। আপনি একবার দুইবার রিডিং দেন, ব্যাপারটা আপনি জানেন, বাট ওখান থেকে কিছুটা অংশ মুখস্থ করেন ফর দ্য এক্সাম। আচ্ছা, when should we use a single user operating system? কখন আপনি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম ইউজ করবেন? তাহলে যখন আপনি বাসায় কাজ করছেন, হোম ইউজ, তারপরে আপনি যখন লিগ্যাসি অর লো পাওয়ার সিস্টেম ইউজ করছেন, যেমন ওল্ডার কম্পিউটারস অর এমবেডেড ডিভাইস দ্যাট ডু নট নিড সাপোর্ট মাল্টিপল ইউজার, যেখানে মাল্টিপল ইউজারের কোনো কাজ নাই, মাল্টিপল ইউজারের কোনো প্রয়োজনই নাই, সেরকম জায়গায় ইউজ করতে পারেন। will benefit from the efficiency of single user operating system and single task environment যদি আপনার থাকে সেখানে আপনি সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম গুলো ইউজ করবেন। ইন ডেপথ গেলাম না, খুব সহজ কথায় লেখা আছে, আপনারা একটু দেখলেই বুঝবেন। নেক্সট কোশ্চেনে আসি আমরা, what is a user interface in operating system? এটা জানেন আপনারা, ইউজার ইন্টারফেস যে চালু করলে যে আপনার উইন্ডোটা আসছে এই ইউজার ইন্টারফেস, and explain the difference between the command line and graphical interface, graphical user interface, মানে GUI আর CLI, এটার মধ্যে ডিফারেন্স কি? তো GUI তো আমরা সবাই দেখছি যে এটা হচ্ছে GUI, আর CLI হচ্ছে আপনি কমান্ড লিখে লিখে যেটা কাজ করেন, বাট আপনাকে যখন লিখতে হবে তখন তো এটা শুদ্ধ ভাষায় কনসেপ্টটাকে ভালো মতো থাকতে হবে। দ্যাটস হোয়াই ইউ নিড টু রিড দিস থিং। তাহলে ইউজার ইন্টারফেস যখন আমরা বুঝছি, ইট ইজ অ্যান অপারেটিং সিস্টেম ইন দ্য
জি আচ্ছা, user interface is an operating system is the medium through which user interacts with the computer, and this is the boli the user interface acts as a bridge between the user and the system, making it easier to operate and manage the computer. There are two main types of user interface, so CLI and GUI. তাহলে CLI এর মধ্যে ডেফিনেশনে আমরা ডেফিনেশন তো আমরা জেনেই গেছি, কিভাবে কাজ করে সেটা দেখেন। how it works, the user types the command like mkdir, আপনারা যে আগের দিন কিছু কমান্ড লিখে লিখে কাজ করেছেন, mkdir মানে মেক ডাইরেক্টরি, তারপরে একটা ডাইরেক্টরির নাম মানে একটা ফোল্ডারের নাম দিলে ওই নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবে করতে পারেন, এন্ড প্রেস এন্টার করার পরে এন্টার প্রেস করতে হয়, আপনি কমান্ডটা লিখে এন্টার প্রেস করতে হয়। দেন হচ্ছে the system process the command and output the result in text format, and CLI requires the user to remember and know the correct syntax for command, মানে আপনাকে CLI তে ওই যে mkdir এই জিনিসটা আপনাকে জানা লাগছে যে এটা মেক ডাইরেক্টরি তৈরির জন্য এবং শুদ্ধ বানানেও লিখতে হয়েছে। তো এটা তো একটা সহজ, এরকম অনেকগুলি যখন কমান্ড আপনি করবেন তখন মিক্স আপ হয়ে যেতে পারে, তখন আপনাকে ভালো মতো কমান্ডগুলি জানতে হবে এবং শুদ্ধ বানানে লিখতে হবে। এবং ইভেন আপনি ফাইল ফোল্ডার অ্যাক্সেসের ক্ষেত্রেও ফাইল এবং ফোল্ডার লেভেল বলে একটা ফোল্ডারে ঢুকবো যেটার নাম ABC, তাহলে ওইটা যদি আপনি কোনো কারণে a-bc লিখে ফেলেন বা কোনো কারণে acb লিখে ফেলেন তাহলে কিন্তু ওইটা ফোল্ডার অ্যাক্সেস করতে পারছেন না। অন দ্য আদার হ্যান্ড গ্রাফিক্যালটাই যেটা সুবিধা, আপনি ক্লিক করলেই হচ্ছে, ক্লিক করলে এটার মধ্যে আপনি অ্যাক্সেস করতে পারছেন। এক্সাম্পল হচ্ছে আপনার কমান্ড লাইনের উইন্ডোজের ক্ষেত্রে CMD, লিনাক্স টার্মিনাল বা ম্যাক ওএস এর টার্মিনাল। লিনাক্সের যে টার্মিনালে আপনারা যে গতদিন টাইপ করলেন ওইটা, আর ম্যাক ওএস এর যে এরকম একটা টার্মিনাল থাকে, ম্যাক ওএস এর টার্মিনাল লিখলে চলে আসে, লিনাক্সের টার্মিনাল লিখলে চলে আসে। বাট আপনারা যেটা কাজ করছিলেন ওটা ডিরেক্ট একটা টার্মিনালের ছিল আর কি, এনভায়রনমেন্ট ছিল। জি লিনাক্স টার্মিনালে আমাদেরকে প্র্যাকটিস করে মানে উইন্ডোজে করাই না কেন? হ্যাঁ উইন্ডোজে করবেন তো। জি 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 নোটের মধ্যে আছে তো কিছু, এটা উইন্ডোজ টার্মিনালে খুব একটা লাগে না, উইন্ডোজ টার্মিনালে খুব একটা লাগে না তো। আর জি আইওএস তো নাই আমাদের। না না উইন্ডোজটা সবাই মানে ইউজ করে এটা করানো হয় না নাকি জিজ্ঞেস করতে হবে। না না, তো এই যে আপনি এই যে উইন্ডোজ আর লিখে এখানে যখন আপনি সিএমডি লিখবেন, সিএমডি লিখলে এই যে কমান্ড প্রম্পট চলে আসলো, দেখতে পাচ্ছেন। এখানে আপনি মনে করেন dir লিখলেন, টোটাল ডাইরেক্টরি লিস্ট আমাকে যে এখানে দেখাচ্ছে। আপনি mkdir abc লেখেন, তাহলে এই যে ডাইরেক্টরিগুলো দেখতে পাচ্ছেন, এছাড়াও আরেকটা ডাইরেক্টরি তৈরি হয়ে যাবে। আপনি এরকম যে কমান্ডগুলো আছে আমাদের ক্লাস নোটের মধ্যেই আছে, তো এই যে আপনাদেরকে গতদিন দেখালাম না, আচ্ছা এই যে মানে উইন্ডোজে পড়াবে, এই যে দেখেন আপনারা এই নোটের মধ্যে সবই আছে। This is the bash program, DOS and Unix command. কয়েকটা bash program করব, সিম্পল। এই যে কোডগুলি দেখছেন, এটা আপনারা লিনাক্স কার্নেলের মধ্যে লিখবেন, মানে লিনাক্স শেলের মধ্যে লিখবেন, এটাকে শেল প্রোগ্রাম বলা হয়। সহজ, দেখেন যে প্রোগ্রামটি অ্যাডিশন টু নাম্বার, দুটো নাম্বারকে যোগ করা, দুটো ভ্যারিয়েবল দিবেন, সাম করবেন, সামটাকে শো করবেন। তো এটা আপনারা সি বা সি প্লাস প্লাস জাভা এগুলো দিয়ে করেছেন, বাট শেল দিয়ে প্রোগ্রাম দেখার টেকনিকটা আপনাদের শেখানো হবে। এই টেকনিকের পরে আপনারা অনেক যদি অ্যাডভান্সে যেতে চান তাহলে অ্যাডভান্স এরকম কোড করতেই পারবেন। তো এখানে কিছু এরকম কয়েকটা প্রোগ্রাম করার পরে দেখেন যে এই নোটের মধ্যেই যে আমাদের এখানে ডস কমান্ড আছে, ইম্পর্টেন্ট ইমেজ ডস টপ 30 কমান্ড উইথ ডেসক্রিপশন। ডসেরও এরকম অনেক কমান্ড আছে, বাট টপ 30 কমান্ড উইথ ডেসক্রিপশন মানে দিস আর দ্য কমান্ড যেটা আপনি টাইপ করবেন, এন্ড দিস ইজ দ্য ডেসক্রিপশন যে ওই টাইপ করলে আপনি কি পাবেন, কোথায় টাইপ করবেন, এগুলো একটু দেখাবো পরে। বাট দিস আর লেস ইম্পর্টেন্ট, এগুলি ডসেরটা খুব একটা লাগে না এখন, কারণ ডস কোথায় কাজ করে, ডস কাজ করে উইন্ডোজের মধ্যে। আর উইন্ডোজে আমরা কি করি, উইন্ডোজ দিয়ে আমরা মাউস দিয়ে কাজ করে ফেলি। লিনাক্সে মাউস দিয়ে কাজ করা যায়, বাট সিকিউর লিনাক্স যেখানে আপনি যখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হবেন, আপনি যখন কোনো একটা সার্ভারকে ম্যানেজ করবেন, তখন সেইটা দেখা যাচ্ছে যে ওই মোডে, টার্মিনাল মোডে কাজ করা হয়। ঠিক আছে, ওইখানে গ্রাফিক্যাল মোডে কাজ করা হয় না, কারণ গ্রাফিক্যাল মোডগুলি কি, গ্রাফিক্যাল মোডগুলির কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। কারণ গ্রাফিক্যাল মোডগুলি বিভিন্ন কোম্পানি তৈরি করা, তাদের আর মেন লিনাক্সের মেন যে কোড সেটা কিন্তু ফ্রি। আপনি চাইলে নিজেও একটা লিনাক্স তৈরি করতে পারেন, মনে করেন উবুন্টু বা ফেডোরা বা রেড হ্যাট, এইগুলি কি লিনাক্সের ইঞ্জিনটা যেটা ফ্রি পাওয়া গেছে, ওইটার উপরে বডি বানাইছি, বডি বানায় আমি ওইটার নাম দিচ্ছি, মনে করেন যে এক কোম্পানি দিচ্ছে টয়োটা, আরেক কোম্পানি দিচ্ছে আরেকটা, বাট ইঞ্জিন যেটা এইটা কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন। আপনি অপারেটিং
সিস্টেম এক্সপার্ট অথবা আপনি মাইক্রোপ্রসেসর এই টাইপের কোর্সগুলিতে যদি করে অনেক এক্সপার্ট হন, দেন আপনি নিজে ওই ইউনিক্সের কোডটাকে ডেভেলপ করে একটা নতুন টাইপের অপারেটিং সিস্টেম তৈরি করতে পারেন। ইউনিক্সের উপর বেস করে তো অ্যান্ড্রয়েড আসছে, গুগল তৈরি করে ফেলছে অ্যান্ড্রয়েড, তারপরে অ্যাপল তৈরি করে ফেলছে ম্যাকওএস। অথবা অবশ্যই ক্লাউডের কাজ সব লিনাক্সে, ক্লাউডের কাজ কমান্ডে। অ্যামাজন এডব্লিউএস এ কাজ করবেন, যে এডব্লিউএস এর মধ্যেও দেখবেন যে কোড লিখে লিখে কাজ করা। আমি অ্যামাজনের একটা কোর্স করেছি, ওইখানে ওই যে যেটা বললাম রিমোট সার্ভারে আপনাকে কাজ করতে হয়, অনেক কিছু লিখে লিখে কাজ করতে হয়। হ্যাঁ, কোনটার সাথে কোনটা? যারা অপারেটিং সিস্টেম এক্সপার্ট হবে, লিনাক্স যদি শিখে কেউ, তার সাথে আমরা ক্লাউডেও সে কাজ করতে পারবে। হ্যাঁ 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 না না, সিসকো নেটওয়ার্ক এটাকে আপনি আলাদা সাইডেও রাখতে পারেন, এটাকে আলাদা সাইডেও রাখতে পারেন। একজন অনেকটাতে এক্সপার্ট হতে পারেন। মনে করেন আপনি প্রোগ্রামার, আমি বলি শোনেন, আপনি প্রোগ্রামার, আপনি সি প্লাস প্লাস খুব ভালো পারেন, তার মানে এই না যে আপনি পাইথন বা জাভা পারবেন না, শিখতে পারবেন না বা করতে পারবেন না, তাই না? তাহলে ওইটা একটা প্রোগ্রামিং লাইন। এখন আপনি যখন এই টার্মিনাল নিয়ে কাজ করবেন, কমান্ডগুলি জানবেন, তখন আপনি আইদার সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হতে পারেন, আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরও হতে পারেন, আপনি ক্লাউড প্রোগ্রামারও হতে পারেন, আপনি ডেটাবেস প্রোগ্রামারও হতে পারেন। কারণ ডেটাবেস কি এখন ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটাই বেশি চলে, তাই না? লং রান ডেটাবেসের চেয়ে ডিস্ট্রিবিউটেড ডেটাবেসটার বেনিফিটটা হচ্ছে আমার টোটাল ডেটাবেসটা এক জায়গায় রাখছি না, আলাদা আলাদা জায়গায় রাখছি, সবটাকে কম্বাইন করে একসাথে কাজ করছি। বেনিফিট হচ্ছে যে একটা জায়গায় সবকিছু নাই, মানে টোটাল রিসোর্সটা আমার এক জায়গা থেকে হারিয়ে গেলেও আলাদা আলাদা জায়গা থেকে হারিয়ে যাচ্ছে না, হারিয়ে যাওয়ার কথা আসছেই না। ধরেন আমি ফ্যাসিলিটেট করতে পারছি আর কি। গুগল সার্ভারটি মনে করেন যে পুরো গুগলটাই ওই গুগল আইএনসি থেকে আসে। গুগল আমাদের লোকাল সার্ভার আছে না, লোকাল সার্ভার কিছু ক্যাশ মেমোরি আছে, যেখানে আমরা google.com.bd লিখি। তাহলে আপনি google.com আর google.com.bd এই দুইটার মধ্যে সার্চ করলে, কোনো একটা টপিক নিয়ে সার্চ করলে আপনি কিন্তু রেজাল্টে একটু ডিফারেন্স পাবেন। কারণ আপনাকে যখন com.bd দিয়ে সার্চ করবেন, তখন এই রিজিওনের ক্যাশ থেকে আপনাকে রেজাল্টকে রিফ্লেক্ট করে দেখাবে। দ্যাটস ওয়াই আপনি আপনার লোকাল রিজিওনেরটা ভালো পাবেন। এখন মনে করেন যে আপনি আমেরিকা বা ইউরোপের কোনো একটা টপিক নিয়ে সার্চ করেন, যে ইউরোপে কোন সামানটা বেশি চলে আমি দেখবো, তাহলে ওইটা com.bd তে সার্চ না করে আপনি ডাইরেক্ট google.com এ সার্চ করাটা বেটার হবে। বাট বাংলাদেশে কোনটা চলে, এই ট্রেন্ডটা পেতে গেলে আমাদের এই লোকাল সার্ভার, কারণ এখানে মানুষরা সার্চ দিয়েছে, ওই ডেটাগুলি ক্যাশে জমা আছে, ওইটার সাথে কম্প্যারিজন করে, ডেটাকে কম্পেয়ার করে দেন আপনাকে রেজাল্ট দেখাবে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের জায়গায় আসি। আচ্ছা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অনেক সহজ কিছু, এটা আপনারা দেখবেন, দেখে নিলে বুঝবেন। তারপরে নেক্সটে আসি হচ্ছে একটা করা দেওয়া আছে, একটা টেবিল আকারে দেওয়া আছে যে ডিফারেন্ট ফিচার্স কম্পারিজন টু কমান্ড লাইন এবং গ্রাফিক্যাল। দেখেন যে ইনপুট মেথডের ক্ষেত্রে এটা টেক্সট বেস আর এটা মাউস এন্ড কিবোর্ড বেস। তারপরে এটা কমপ্লেক্সিটি রিকোয়ার্ড নলেজ ফর স্পেসিফিক কমান্ড এন্ড সিনট্যাক্স, আপনাকে কমান্ডগুলিও জানতে হবে এবং সিনট্যাক্স তো বোঝেন যে লেখার কিভাবে লিখবেন সেটাও জানতে হবে। এখানে হচ্ছে ইনটিউটিভ ভিজুয়াল ডিজাইন লাইক বাটন, আইকন, মেনু, এই সবের মাধ্যমে আপনারা কাজ করতে পারছেন। লার্নিং কার্ভে stepper learning curve for beginner and easier to beginner, no need to memorize command, এখানে কোনো কমান্ড মনে রাখা লাগছে না এবং বিগিনারদের জন্য খুব সহজ এটা লার্নিং। efficiency, faster and advanced users performing repetitive, টেক্সট এখানে কেটে গেছে বাট আপনাদেরটা কাটবে না, আশা করি যে ডাউনলোড করে দিলে কাটবে না। পারফর্মিং রিপিটেটিভ টাস্ক, মানে যখন আপনি একই কাজ 1000 বার করতে হবে, মনে করেন আপনাকে কাজ দিল 1000টা ফোল্ডার তৈরি করেন, ঠিক আছে? তো আপনাকে এই কমান্ড মোডে এসে 1000 বার রাইট ক্লিক করে নিউ ফোল্ডার করে করতে হয়। লিনাক্সে বলছি, কমান্ড মোডে আপনি একবারে কমান্ড লিখে কাজ করতে পারেন। মানে অনেক কাজ আছে, মনে করেন যে আমার নেটওয়ার্কের সিকিউরিটি দেওয়া অথবা আপনার এই টাইপের কিছু কাজ, যেটা আপনাকে অনেকগুলি কাজকে একবারে গ্রুপ কাজ হিসাবে ওই একটা এই কমান্ড দিয়ে অ্যাপ্লাই করে দিলাম গ্রুপ, মানে ক্রিয়েট ফোল্ডার 1000 টাইমস, সিনট্যাক্স বলছে আর কি। তাহলে আপনার 1000 ফোল্ডার তৈরি হয়ে গেল কমান্ড লাইনে, কিন্তু গ্রাফিক্যাল মোডে হলে আপনাকে ওই একটা করে করতে হবে। তো এইখানে এটা সুবিধা আছে। তারপরে রিসোর্স ইউসেজ, খুব কম রিসোর্স ইউজ করে আপনার কমান্ড লাইন, আর এটা খুব বেশি রিসোর্স ইউজ করে।
কাস্টমাইজেশন, হাইলি কাস্টমাইজেশন এবং স্ক্রিপ্টেবল। কাস্টমাইজেশন অনেক বেশি করা যায় কমান্ড লাইনে, যেখানে এইখানে লিমিটেড কাস্টমাইজেশন ফর অ্যাডভান্স টাস্ক, মানে কাস্টমাইজেশনটা কম্পারেটিভলি কম আছে। ফিডব্যাক এখানে প্রোভাইড টেক্সট বেসড ফিডব্যাক, আর এখানে হচ্ছে আপনার প্রোভাইড গ্রাফিক্যাল ফিডব্যাক উইথ উইন্ডোজ এন্ড আইকনস। মাল্টিটাস্কিং, এখানে লিমিটেড মাল্টিটাস্কিং, যেহেতু কমান্ড লাইন মাল্টিটাস্কিংটা লিমিটেড, বাট আপনি একটা কমান্ড লিখে একবারে সিমিলার 1000 কাজ, 2000, 10000 কাজ করতে পারবেন সিমিলার, বাট ডিফারেন্ট কাজগুলো তো আলাদা করতে হবে, আর এখানে সবটাই আলাদা আলাদা করে করতে হবে গ্রাফিক্যাল মোড যেটা আমরা করি। তারপর আছে হোয়াট আর দ্য মেইন ডিফারেন্স বিটুইন ব্যাচ অপারেটিং সিস্টেম এন্ড টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। আমরা আগে তো অপারেটিং সিস্টেমের টাইপ দেখেছি, ওর মধ্যে অপারেটিং সিস্টেমের কনসেপ্টের মধ্যে আসে যে ব্যাচ অপারেটিং সিস্টেমটা কি, কাজগুলিকে ব্যাচে ব্যাচে ভাগ করবে। মনে করেন সহজ হিসাবে আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসছে, অনেক স্টুডেন্ট ঢুকছে, এবার আমরা ওটাকে কি করছি যে ব্যাচ অনুযায়ী আলাদা আলাদা ক্লাসরুমে ঢুকিয়ে দিচ্ছি, যে তুমি আসছো, তুমি কোন ব্যাচ, আমি 10 ব্যাচ, তাহলে তুমি এই ক্লাসরুমে ঢুকো, তুমি কোন ব্যাচ, আমি 12 ব্যাচ, তাহলে তুমি ওই ক্লাসরুমে ঢুকো। তাহলে অনেকগুলি কাজকে আমি গ্রুপ করে করে ব্যাচ করে করে ওই ব্যাচ অনুযায়ী আমি ট্রিট করতেছি, এটা হচ্ছে ব্যাচ অপারেটিং সিস্টেম। আর হচ্ছে আপনার টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কি, আপনি টোটাল যে টাইমটা আছে, কারণ আমরা একটু আগে যে একটু বলতেছিলাম যে টাইমটা হচ্ছে খুব ভ্যালুয়েবল রিসোর্স, কারণ আপনার প্রসেসর কত সময়ের মধ্যে কাজটাকে সলভ করে দিচ্ছে, এবং যেই টাইম আপনার আছে, টাইমটা একবার চলে গেলে তো সেই টাইম আর ব্যাক করতে পারছেন না। সো আপনি যেহেতু ব্যাক করতে পারছেন না, তাহলে আপনাকে টাইমটা হচ্ছে সবচেয়ে দামি আমাদের হচ্ছে এই হিসাবে রিসোর্স হিসাবে কাউন্ট করা হয়। তাহলে দুইটার মধ্যে যদি একটু কম্পারিজন আসে, ব্যাচ অপারেটিং সিস্টেম যেটা বললাম যে আপনার ব্যাচ অপারেটিং সিস্টেম প্রসেস জবস ইন গ্রুপস অর ব্যাচেস উইদাউট ইউজার ইন্টারঅ্যাকশন, ইউজার ইন্টারঅ্যাকশন ছাড়াই সে গ্রুপ করে দিচ্ছে একাই ব্যাচ অপারেটিং সিস্টেমে, মানে আমার গ্রুপ করতে হচ্ছে না ম্যানুয়ালি, সেই গ্রুপ কাজের ধরন বুঝে সে গ্রুপ করে দিচ্ছে। আর আমাদের টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমে দেখেন যে allows multiple user to interact with the system simultaneously by rapidly switching between tasks। মাল্টিপল ইউজারকে মাল্টিপল টাস্ক করতে দিচ্ছে র্যাপিডলি সুইচ করে, মানে আমি এই মুহূর্তে ওয়ার্ডে কাজ করছি, আমি পরবর্তী সেকেন্ডে আমি যে এক্সেলে কাজ করতে পারছি বা ব্রাউজারে কাজ করতে পারছি, মানে আমাকে মাঝখানে সময় আমার নষ্ট হচ্ছে না। তাহলে এই হচ্ছে টাইমটাকে শেয়ার করছে। দেখেন এখানে সিস্টেম কালেক্ট সিমিলার টাস্ক লাইক ব্যাচ অর প্রসেস, আর এখানে বলছে দা সিস্টেম allocates a small time slice, প্রত্যেক ক্ষেত্রে টাইমটাকে ছোট ছোট ভাগ করে এবং সেই ছোট ছোট ভাগটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। তাহলে আপনার allocates a small time slice to each task and continuously cycle between them, মানে আপনাকে এই প্রোগ্রামের জন্য 2 সেকেন্ড দেবো, একে 3 সেকেন্ড দেবো, একে 1 সেকেন্ড দেবো, এইভাবে কন্টিনিউয়াস আমি সাইকেল করে এইভাবে সবাইকে দেওয়ার পরে আবার একে 3 সেকেন্ড দেবো, আবার একে 2 সেকেন্ড দেবো, আবার একে 1 সেকেন্ড দেবো, এভাবে সাইকেল করে আসবো। মানে টাইমটাকে আমি শেয়ার করে সবাইকেই, কাউকেই আমি অভুক্ত রাখবো না, সবাইকেই দিব, বাট যার যতটুকু চাহিদা সেই অনুযায়ী আমি টাইমটাকে রাখবো, ডিস্ট্রিবিউট করবো। আর ব্যাচ হচ্ছে আমি কাজের গ্রুপ ধরে ওই গ্রুপটাকে ওইখানে দিয়ে দিলাম, ও এবার একে একে হতে থাকছে, পরপর হতে যাচ্ছে। এটা ছিল আপনার। আর হচ্ছে ইউজার ইন্টারঅ্যাকশন আছে, জব প্রসেসিং, মানে অনেকগুলি পয়েন্টে এদেরকে আলাদা, দুইটা অপারেটিং সিস্টেম ব্যাচ এবং টাইম শেয়ারিং, দুইটাকে বেশ কয়েকটা পয়েন্টে ওদেরকে হচ্ছে একের থেকে অন্য কিভাবে আলাদা, সেটাই যে 5-6টা পয়েন্ট ওয়াইজ আলোচনা করা হয়েছে। প্রত্যেকটাতেই দেখেন যে ফার্স্টে ব্যাচ অপারেটিং সিস্টেম এন্ড কম্পেয়ার টু টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম পয়েন্ট আকারে দিয়েছি, আপনারা খুব বেশি শুনতে চাচ্ছেন না, সো সামারিটাকে বলি, তাও 4টা বেজে যাচ্ছে। সামারিটাকে দেখেন, ইউজার ইন্টারঅ্যাকশনে বললাম জব প্রসেসিং, রেসপন্স টাইম, রিসোর্স অ্যালোকেশনের ক্ষেত্রে কি আসছে, ব্যাচ অপারেটিং সিস্টেম ফিক্সড অ্যালোকেশন ফর ইচ জব টাইম, আর আরেকটা আছে। আচ্ছা, আপনাদের এরপর আছে এফসিএফএস শিডিউলিং কি। এফসিএফএস তো মানে জানেন, ফার্স্ট কাম লাস্ট সার্ভ। এফসিএফএস তো লাস্ট সার্ভ হবে কেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভই হবে। আচ্ছা, তাহলে এফসিএফএস শিডিউলিং কি, আপনার যে কাজগুলি সিরিয়ালে জমা হলো, কাজগুলি একে একে সিরিয়ালে জমা হলো, এই কাজগুলিকে ধাপে ধাপে করাটাই হচ্ছে শিডিউলিং করা। মানে শিডিউল অনুযায়ী আপনার আজকে কাজের শিডিউল কি, সকালে এটা করবো, তারপরে এটা করবো, তারপরে এটা করবো, এইটা। তাহলে একেও যে কাজগুলি দেওয়া হচ্ছে সেইগুলি সে লিস্ট করে রাখছে এবং টাইম স্লট অনুযায়ী সে অ্যালট করছে।
তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে হচ্ছে এটা ওরকম একটা টেকনিক যেটা যে প্রথমে যে টাস্কটা আগে আসবে সেই টাস্কটাকে আগে করব। এটার সাথে ব্যাচ অপারেটিং সিস্টেম এবং টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের কনসেপ্ট কিন্তু যায় না। টাইম শেয়ারিং কি করছিলাম আমরা সবাইকে সময় যে তোমাদের প্রত্যেকের সাথে বা তোমার সাথে 2 সেকেন্ড বলবো, তোমার সাথে 2 সেকেন্ড বলবো, তোমার সাথে 3 সেকেন্ড বলবো, এরকম করে আমরা টাইম ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কাজকে। আর ব্যাচ অপারেটিং সিস্টেম ছিল যে আমি সিমিলার কাজগুলিকে একটা গ্রুপ করছি, মানে আলাদা আলাদা ব্যাচ বানাচ্ছি এবং ওই ব্যাচ ধরে ধরে একটা একটা করে কাজ করতেছি। তো হচ্ছে কেন তোমরা বুঝছো কেন ভাই? এক্সপিরিয়েন্স এর মেরিটস ড্রব্যাক এইটুকু এই এতটুকু শেষ। তাহলে আমরা এফসিএফএস এর এটা দেখবো যে সাম মেরিটস এন্ড ড্রব্যাকস এর কথা বলা হয়েছে। এফসিএফএস নিয়ে আরো আলোচনা আছে, বাট ফর দা এক্সাম এটা হচ্ছে একটু করবো। আমি মেরিটের ডিফারেন্সটা একটু বলি। এই নয়েজ হচ্ছে প্লিজ। দ্য লাস্ট কোশ্চেন, মেরিটস হচ্ছে সিম্পলিসিটি। দেখেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ খুব সহজ, প্রথমে যে আসবে সে আগে পাবে রিসোর্স, খুব সহজ। সিম্পলিসিটি, দেন ফেয়ার, ব্যাপারটা সঠিক, তাই না? যে আমি আগে আসছি তাহলে তো আমাকেই আগে দেওয়া উচিত। তো ফেয়ার ব্যাপারটা হচ্ছে দেখেন এভরি প্রসেস গেটস এ চান্স টু এক্সিকিউট বেসড অন দ্য অ্যারাইভাল টাইম। প্রত্যেকে তার অ্যারাইভাল টাইম অনুযায়ী সে চান্স পাচ্ছে। দেন হচ্ছে নো প্রিমিশন, মানে হচ্ছে ওয়ান্স দ্য প্রসেস স্টার্টস এক্সিকিউশন it runs to completion which can be useful for non-interactive system। মানে আপনি যখন একটা প্রসেস শুরু হচ্ছে ও শেষ হওয়া পর্যন্ত সে এক্সিকিউট হবে, মানে সে তার নিজের যতটুকু সময় লাগবে সেই সময়টুকু নিয়ে কাজটা শেষ করবে। ড্রব্যাকে কি কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট মানে হচ্ছে মনে করেন কোন কাজ তার শেষ হতে 5 মিনিট লাগলো, তাহলে পেছনে সবাই সিরিয়ালে ট্রাফিক জ্যাম করে গেল, বুঝছেন? এটা হচ্ছে কনভয় ইফেক্ট। মানে কোন একটা টাস্ক, বড় একটা টাস্ক করে গেছে, এখন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কি আমাকে তো ওই টাস্কটা শেষ করতে হবে, যাকে শেষ করতে 5 মিনিট সময় লাগবে ফর এক্সাম্পল। তাহলে কি হচ্ছে পেছনের যে আরো ছোট ছোট টাস্কগুলি আছে যার 1 সেকেন্ড, আধা সেকেন্ড, 2 সেকেন্ড করে লাগতো, এরা সব সিরিয়ালে জমা হতে হতে পেছনে লম্বা ট্রাফিক জ্যাম করে গেছে। তো এইটাকে বলা হচ্ছে কনভয় ইফেক্ট। এটা একটা ড্রব্যাক অফ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। দেন নন অপটিমাল, ইট ডাজ নট prioritize shorter job leading the inefficiency in terms of average turnaround time। আপনার প্রত্যেকটা কাজের কমপ্লিট হতে কতটুকু সময় লাগছিল সেইটার গড় বের করে আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করি। তো এই এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বেশি হয়ে যায়, কারণ আমরা কি হয় মাঝখানে একটা বড় জব করার কারণে 10টা জব আছে 1 সেকেন্ডের, একটা জব হয়ে গেছে 5 মিনিটের, মানে 300 সেকেন্ডের। তাহলে গড় কত হচ্ছে? 11টা কাজ 310 সেকেন্ড। কিন্তু যদি আপনি বড় কাজটাকে আমি পিছনে ফেলে রাখতাম, অথবা ওকে আমি একটু প্রসেস স্লো দিয়ে, যে রিসোর্সটাকে একটু কম দিয়ে ওকে আস্তে আস্তে বাইপাস হতো, তাহলে কি হচ্ছে বাকি প্রসেসগুলি কিন্তু পাস হয়ে যেতে পারত। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কমে আসবে। দেন নো কনসিডারেশন ফর প্রসেস প্রায়োরিটি। প্রসেসের কোনো প্রায়োরিটি এখানে মানে না, মানে আমি হচ্ছে বড় স্যার আমাকে একটু আগে সুযোগ দেওয়া হোক, এইটা মানে না, ঠিক আছে? তার মানে আপনাকে সবাইকে সিরিয়ালে আসতে হবে, সবাই যার যার সিরিয়ালে আসবেন, সিরিয়ালে আসলে আপনি সুযোগ পাবেন। লং ওয়েটিং টাইম, মানে আপনাকে ওই যে বললাম পিছনে যারা পড়ে যাচ্ছেন অপেক্ষায় থাকছেন, অপেক্ষা কখন শেষ হবে জানি না, কারণ আমি আগের কাজটা শেষ হওয়ার পরে আমি সুযোগ পাবো, বা আমার আগে আর সবাই যারা আছে সুযোগ পাবো। জি 5 মিনিট সময় লাগছে কনভে ইফেক্টটা পিছনে যারা পড়ে আছে এটা যখন সলভ করতে যাবে তাহলে কি আগে পিছের কাজটা শেষ করে তারপর এটা করব। তো ওইটা একটা ওয়ে আছে, এটা হচ্ছে ওই যে আপনার টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম দেখলেন, তোমার 5 মিনিট লাগবে, ঠিক আছে, ওর লাগবে 1 সেকেন্ড, ওর লাগবে 1 সেকেন্ড, ওর লাগবে 2 সেকেন্ড, তোমার লাগবে 300 সেকেন্ড। তাহলে কি করছি আমি এইভাবে ডিস্ট্রিবিউট করব, আমি ওকে 1 দিব, ওকে 1 দিব, ওকে 1 দিব, ওকে 1 দিব, সবাইকে 1 দিব, ঠিক আছে? তাহলে ও হচ্ছে 1 সেকেন্ড শেষে কাজ শেষ করে চলে যাচ্ছে, ও 1 সেকেন্ড শেষে কাজ শেষ করে চলে যাচ্ছে, ও 2 সেকেন্ড লাগবে, ও 1 সেকেন্ড পাইছে, ও ওয়েট করবে, বাকি সবাই 1 সেকেন্ড করে পাওয়ার পরে আবার সিরিয়াল আসবে। মনে করি লাইনে সবাই 1 সেকেন্ড করে টাইম দিব সবাইকে, ঠিক আছে? সবাই 1 সেকেন্ড পাওয়া মানে হচ্ছে ওর 2 সেকেন্ড লাগবে, ও 1 সেকেন্ড পাইছে সিপিইউ টাইম, আর 1 সেকেন্ডের জন্য অপেক্ষায় থাকবে, সবার শেষে এসে আবার ওর যখন রাউন্ড আসবে তখন পাবে। তারপরে তারপরের জন্য 300 সেকেন্ড লাগবে, সে 1 সেকেন্ড পেয়েছে, তারপরে পরের জনের কাছে চলে গেছে, সার্কেলে ঘুরতে থাকবে।
ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই ক্লাস নোটটাকে খুব ভালো করে করব। ডিয়ার স্টুডেন্টস, আপনারা একটু দেখেন, এটাকে খুব ভালো করে করবেন। আর হচ্ছে এখন আপনারা অল্প কিছু প্র্যাকটিস করবেন, করে বাসায় যাবেন। নাও হচ্ছে আপনারা ওই যে ওয়েবিনার প্ল্যাটফর্মে করতে পারেন, অথবা আপনারা অন্য যে কোনো অনলাইন লিনাক্স প্ল্যাটফর্মে করতে পারেন, বা সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে আপনারা যখন এই কমান্ডগুলিকে প্র্যাকটিস করবেন, একটা ভার্চুয়াল এটা আপলোড করে দিচ্ছি। একটা ভার্চুয়াল মেশিনের মধ্যে মিডল আছে না, আচ্ছা, একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে ভার্চুয়াল মেশিনের মধ্যে যদি কমান্ডগুলিকে নিয়ে কাজ করেন, লাইক ইউ ক্যান সি হিয়ার, আমার এখানে ভার্চুয়াল মেশিন আছে, হ্যাঁ। আচ্ছা, VMware ওয়ার্কস্টেশনের মধ্যে খুবই সহজ। আপনি VMware ওয়ার্কস্টেশনের মধ্যে হচ্ছে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম রাখতে পারবেন। এই লিস্ট অফ অপারেটিং সিস্টেম ইউ ক্যান ইনক্লুড হিয়ার। তো আমার এখানে আরো ছিল, বাদ দিয়ে দিছি। তো এইখানে আপনি এই অপারেটিং সিস্টেমকে কি পরিমাণ রিসোর্স দিবেন সেটাও আপনি শেয়ার করতে পারেন, যে আমার টোটাল রিসোর্স থেকে একে আমি কতটুকু দিব। এইগুলি হচ্ছে এই VMware এর ফ্যাসিলিটি। লাইক আমি এখানে 8GB RAM একে দিয়েছি, 2টা প্রসেসর এবং হার্ড ডিস্ক থেকে 8GB স্পেস আমি এই হচ্ছে কালি লিনাক্সের জন্য আমি ছেড়ে দিয়েছি, নট ফর দা VMware। তাহলে এইটাকে আপনারা কম বেশি করতে পারেন, অথবা বাই ডিফল্ট একটা সে দিয়ে দিবে। জাস্ট আপনি এখান থেকে প্লে বাটনে ক্লিক করলেই আপনার VMware চালু হয়ে যাবে, এবং লিনাক্সটা মানে একদম কোর লিনাক্স, অরিজিনাল লিনাক্স অপারেটিং সিস্টেমটা এখানে লোড হচ্ছে। ঠিক আছে জি। তো আপনারা আপনাদের বাসায় সবারই ল্যাপটপ ডেস্কটপ আছে, আপনারা ওই এই ক্লাসে এখানে এটাই প্র্যাকটিস করেন, অথবা অন্য প্ল্যাটফর্মে প্র্যাকটিস করেন। বাসায় এরকম প্ল্যাটফর্ম রেডি করে নেবেন। অপারেটিং সিস্টেম লোড হতে দেখেন 8GB RAM দিয়েছে, তারপরে লোড হতে সময় লাগছে। কালি লিনাক্সে একটা এক্সট্রা বেনিফিট আছে যে এখানে বেশ কিছু হ্যাকিং টুলস অলরেডি বিল্ট ইন একটা ইনস্টল করে দেওয়া আছে। আপনারা এছাড়াও অনেক কিছু দেখতে পারবেন এটা দিয়ে। এবং লিনাক্সের যে আমরা যে প্র্যাকটিস করব, সেটা লিনাক্সের যে কোনো ভার্সন, আপনি উবুন্টু, ফেডোরা, রেড হ্যাট অর কালি যে কোনোটাই করতে পারবেন। আচ্ছা, এটা আসতেছে, এখনই চলে আসবে। ততক্ষণে আমরা যেটা দেখছিলাম, এখানে আপনাদেরকে লিনাক্স কমান্ডের যে ফাইলটা, যেটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, সেটার মধ্যে এই যে কমান্ডের ডেসক্রিপশন, প্যারামিটার মানে হচ্ছে যে এরকম যে আপনি মনে করেন ls হচ্ছে একটা কমান্ড, তাই তো? কমান্ডের সাথে একটা স্পেস দিয়ে a লিখতে পারেন, একটা স্পেস দিয়ে l লিখতে পারেন, al লিখতে পারেন, h লিখতে পারেন, h l a এটা লিখতে পারেন। তো এই যে আমরা লিখতেছি, এইগুলি হচ্ছে আলাদা আলাদা, মানে শুধু ls একটা কাজ করবে। ls -a লিখলে এটা হচ্ছে একটা প্যারামিটার, এর কাজ কি আপনার জানতে হবে, এর কাজ কি এটা জানতে হবে। প্রত্যেকটা প্যারামিটার না, কিছু কিছুটা প্যারামিটার আছে কমান্ডের, সেই প্যারামিটারগুলি জেনে আপনাকে কাজ করতে হবে। লাইক pwd আপনারা কতদিন করেছেন মনে আছে? প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি। প্রেজেন্টলি আপনি কোন ডাইরেক্টরিতে আছেন, তাহলে এটা তো প্যারামিটার লাগে না। প্রেজেন্টলি আমি কোথায় আছি সেটা দেখা দিবে, সো নো প্যারামিটার। এক্সাম্পল কিভাবে লিখবেন, এই যে ডলার সাইনটা দেখছেন, ডলার সাইন হচ্ছে যে আপনার যে প্রম্পট হয়ে আছে, মানে তাই না, ওই যে ডলার সাইন, এই যে ডলার সাইন, তার মানে ডলার সাইন কিন্তু আপনি টাইপ করবেন না, আপনার ডলার সাইনটা হয়েই আছে। আপনি টাইপ করবেন, তারপরে pwd দিয়ে এন্টার দিবেন। এন্টার দিলে আপনাকে দেখাবে যে /home/user, মানে আপনি হোম ফোল্ডারের মধ্যে ইউজার ফোল্ডারে আছেন। ls কাজ কি? ls এর কাজ হচ্ছে লিস্ট ফাইলস এন্ড ডাইরেক্টরিজ। লিনাক্সের ক্ষেত্রে ফাইল ও ডাইরেক্টরি ও ফাইল, ফাইল ও ফাইল, সবই ফাইল, কোনো ডাইরেক্টরি আলাদা সেন্স নাই। তাহলে আমি ডাইরেক্টরিকে আলাদা কি করে বুঝবো? যেমন আপনারা ডসে দেখছিলেন যে ডাইরেক্টরির পাশে dir লেখা ছিল, কিন্তু এখানে থাকে না। এখানে তাহলে কি করে বুঝি আমরা? আমরা শিখেছি কিন্তু আগের দিন, বলেন।
নীল কালারে থাকে, রাইট রাইট। আপনারা যখন এলএস লিখবেন তাহলে যে লিস্ট আসবে, লিস্ট অফ ফাইলস, ওইখানে যেগুলি নীল কালারের সেইগুলি হচ্ছে ডাইরেক্টরি, যেগুলি সাদা কালারের সেগুলি হচ্ছে ফাইল। প্রত্যেকটারই সাইজ দেখাবে। ডসের ক্ষেত্রে ডাইরেক্টরিগুলি সাইজ দেখায় না, ডসের ক্ষেত্রে শুধু ফাইলের সাইজ দেখায়। লিনাক্সে সবটারই সাইজ দেখিয়ে দিবে, বাট সেই সাইজটা আসবে কিসে, সাইজের ইউনিটটা আসবে কিসে, সাইজের ইউনিটটা আসবে বাইটে, বাইটে। বাট আপনি চাইলে হিউম্যান রিডেবল ফরম্যাটেও চাইতে পারেন, যে আমার এত এমবি, এত জিবি বা এত কিলোবাইট এই ফরম্যাটে দেখাও। আমাকে একটা লেখা দেখালো বড় একটা সঙ্গে এত বাইট, মানে 10 ডিজিট একটা বাইট দেখিয়ে দিল। আপনি দেখতে চাইলেন যে আমার বড় একটা ফাইল, মনে করেন যে এইখানকার যে লিনাক্স অপারেটিং সিস্টেম, এই ফাইলটার সাইজ কত দেখুন, আপনাকে বাইরে দেখা দিল প্রায় 12 ডিজিটের। তাহলে আপনি কি 1 করে গুনতে যাবো, আর গুনে ওটাকে ভাগ করে আমি মাথায় তো ঢুকবে না যে কত দূর। তাহলে ওটা যদি হিউম্যান রিডেবল ভার্সন মানে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইটে দেখতে চান তাহলে সেটাও দেখা যায়। সেটার জন্য প্যারামিটার ইউজ করতে হয়। আচ্ছা দেখেন, তাহলে সেই প্যারামিটার কি, আপনি এলএস এর সাথে -l যদি ইউজ করেন অবশ্যই একটা স্পেস দিয়ে, এটাও আপনাকে কমন, এই যে এক্সকিউজ মি, ওরা কি কোন দিকে তো মনোযোগ, দেখেন এলএস কি করছে, এলএস আপনাদেরকে লিস্ট অফ ফাইলস এন্ড ডাইরেক্টরিজ দেখাচ্ছে, যেটা আমরা শুধু এলএস টাইপ করার ফলে আপনারা কি দেখতে পেলেন সেটা দেখেন। শুধু এলএস টাইপ করার ফলে আপনারা এক লাইনে পর পর আসছে। তাহলে কি কি আছে, 11 sh মানে এটা একটা ফাইল, সাদা কালারের আসছে। তাহলে সাদা কালারের গুলি ফাইল, sh মানে শেল প্রোগ্রাম, এক্সটেনশন থেকে বুঝছি এটা একটা টেক্সট ফাইল abc, এটা নীল কালারের মানে এটা একটা ফোল্ডার, এগুলি ফোল্ডার, এগুলি ফোল্ডার। কোনো হিডেন এখানে দেখাচ্ছে না। হিডেন কি করে চিনি আমরা, শুরুতে একটা ডট থাকবে, সেটা আইদার ফাইল হোক আর ফোল্ডার হোক, শুরুতে একটা ডট থাকা মানে সেটা হিডেন। তাহলে এখানে আমি হিডেন গুলিকে দেখতে পাচ্ছি না। তাহলে আপনি নরমালি কোন একটা ফোল্ডারে, উইন্ডোজের কথা চিন্তা করেন, কোন একটা ফোল্ডারের মধ্যে হিডেন ফাইল এন্ড ফোল্ডারকে কিন্তু বাই ডিফল্ট দেখা যায় না। আপনারা কি করেন, ফোল্ডার অপশনে যান, ওখান থেকে শো হিডেন ফাইল এন্ড ফোল্ডারটা টিক দিয়ে দেন, দেন আপনারা হিডেন ফাইলগুলিকে দেখতে পারেন। সো এইখানে আপনাদের এইটার মধ্যেও যে মাই কম্পিউটার নেই তা না, দেখেন এটার মধ্যে যে আপনি যদি ফাইল সিস্টেমে আসেন, এটা ফাইল সিস্টেম হচ্ছে মাই কম্পিউটার। দেখেন ফাইল সিস্টেমে যদি ঢুকেন তাহলে আপনি এই যে ফোল্ডারগুলি আছে আমার সি ড্রাইভে, মানে আমার হার্ড ডিস্কের মধ্যে এটা আছে দেখতে পাচ্ছেন। এখানে সি ড্রাইভ বলে কোনো নাই, কোনো ড্রাইভ পার্টিশন এরকম আলাদা করা নাই। একটা পার্টিশনের মধ্যে আমার এইগুলি আছে, বাই ডিফল্ট ফোল্ডার আছে, এবং এই ফোল্ডারগুলির মধ্যে কোনোটাই আমার তৈরি করা আপাতত ফোল্ডার আছে, আমাদের মনে হয় নাই, সবগুলি হচ্ছে বাই ডিফল্ট সিস্টেমের ফোল্ডার। তাহলে প্রত্যেকটা ফোল্ডারের কি মানে সেটাও আরেকটা নোটে একদিন গাইডলাইন দিয়ে দিব, যে আপনার বিন ফোল্ডার, বুট ফোল্ডার, ডেভ ফোল্ডার, কোন ফোল্ডারে কি টাইপের ফাইলসগুলি থাকে, যেহেতু এগুলি সব সিস্টেমের ফোল্ডার, আমাদের তৈরি করা ফোল্ডার না। সো এটা পরে আসি, আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে কিসে ছিলাম, টার্মিনালে ছিলাম। তাহলে ls লিখলে আপনারা শুধুমাত্র এটা দেখতে পেলেন। এবার প্যারামিটার গুলি দেখাই, প্যারামিটার গুলি স্পেস দিয়ে অবশ্যই প্যারামিটার টাইপ করবেন, ঠিক আছে। তাহলে আমি যেখানে লিখছি শুধু ls লিখলে আপনারা কি ফরম্যাট দেখতে পেলেন এটা দেখেছেন। তাহলে ls এর সাথে যখন আপনি -l দিবেন তাহলে কি পাচ্ছেন, লং ফরম্যাটে পাবেন। তাহলে ls স্পেস -l, তাহলে আপনি যেই ফোল্ডারগুলি একটু আগে দেখছিলেন ওইগুলিকে লং ফরম্যাটে দেখবেন। তাহলে লং ফরম্যাটটা কেমন, আপনাদের ডিমান্ড, তাহলে আমি টাইপ করি -l, নিজেই দেখতে পাচ্ছেন, দেখা যায় না এখনো। তাহলে দেখেন একটু আগে শুধু এই যে কোডটা দেখতে পাচ্ছিলেন, লাস্টের কলামটা, শুধু লাস্টের কলামটা পাশে 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 দেখতে পাচ্ছিলেন, যদিও মাঝখানে ফাঁকা ফাঁকা ছিল, পাশে পাশে দেখছিলেন। এখন কি এটাকে লং ফরম্যাটে দেখছেন। লং ফরম্যাটের মধ্যে কি আছে, প্রথম কলামে ফাইল পারমিশন আছে। ফাইল পারমিশন 3 রকমের হয়, একটা হচ্ছে রিড, একটা রাইট, একটা এক্সিকিউট, তাই না, রিড, রাইট, এক্সিকিউট। দেখেন ফাইল পারমিশনও বলে দিচ্ছে যে এইগুলি শুরুতে প্রথমে ডি আছে, এইগুলি ডাইরেক্টরি। তাহলে দেখেন যেগুলি শুরুতে ডি আছে এইগুলি এদিকে নীল কালারেও আছে, যেগুলি শুরুতে ডি আছে ওইগুলি ব্লু কালারে আছে। দেখেন তাহলে প্রথম যে ড্যাশটা মানে প্রথম ঘরটা এটা হচ্ছে ফর ডাইরেক্টরি,
তারপরে দেখেন যে তিনটা ঘর মিলে একটা পারমিশন, তারপর তিনটা ঘর আরেকটা পারমিশন, তিনটা ঘর মিলে আরেকটা পারমিশন। এই পারমিশনগুলি কি, প্রথমটা হচ্ছে তিন ধরনের ইউজার হয়, তাই না? যেটা আগে বলছিলাম তিন ধরনের ইউজার। তো তিন ধরনের ইউজারের পারমিশনগুলি এখানে দেখতে পাবেন। যে ফার্স্টে দেখেন রিড, রাইট, এক্সিকিউট। সুপার ইউজারের সব পাওয়ার আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার সে এই ফাইলটাকে রিড করতে পারবে, রাইট করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। এক্সিকিউট। আচ্ছা, তারপরে এখানে কোনো ফাঁকা নাই, কিন্তু আপনি আপনার বুঝে নিতে হবে যে প্রথমটা ডি হচ্ছে ডাইরেক্টরি, তারপরে রিড, রাইট, এক্সিকিউট একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ করে দাগ দিয়েছি, তারপরে তিনটা দাগের মধ্যে দেখেন আছে রিড পারমিশন আছে ইউজারের জন্য, রিড পারমিশন আছে, রাইটের জায়গায় ড্যাশ মানে রাইট পারমিশন নাই, এডিট করতে পারবে না। এক্সিকিউট মানে ফাইলটা ওপেন করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। আর হচ্ছে নরমাল ইউজারের জন্য আরেকটা হচ্ছে কি ইউজার আছে জানো, ওই তিন রকম ইউজার আছে, তিন রকম ইউজারের পারমিশনে থার্ড টাইপের মধ্যে রিড করতে পারবে, রাইট করতে পারবে না, এক্সিকিউট করতে পারবে। এরকম প্রত্যেকটা ফাইলের পারমিশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তিন ধরনের ইউজারের লিস্ট আপনাদের দেখিয়ে দিব। ওই তিন ইউজার অনুযায়ী ড্যাশ মানে পারবে না, তাহলে স্যার এল ড্যাশ মানে মিনিংটা কি হবে স্যার? মানে ls মাইনাস l, স্যার এটা কাজ তাহলে ls মাইনাস l মানে হচ্ছে, আচ্ছা প্লিজ কেউ বলি তো ls মাইনাস l মানে কি, দেখি কি শুনেছেন, না হলে আমি বলছি, বাট বলেন তো কেউ। ls মানে কি দেখতে পাবো, আর ls মাইনাস l মানে কি দেখতে পাবো, লং ফরম্যাটে লিস্ট দেখতে পারবো। লং ফরম্যাট লিখতে হবে না, লিখতে হবে না। কেন লিখতে হবে না? কারণ দেখো এখানে আমি লিখে দিয়েছি ভাই, এই যে ls মানে কি, লিস্ট, ফাইল এন্ড ডাইরেক্টরি। তার মধ্যে প্যারামিটারগুলিকে কিভাবে লেখে, প্যারামিটার লেখে একটা স্পেস দিয়ে, তারপরে মাইনাস দিয়ে যে প্যারামিটার ভ্যালু। তাহলে যখন -l লিখবা তখন লং ফরম্যাটে দেখাবে, তার মানে ফাইল এন্ড ফোল্ডার, ফাইল এন্ড ডাইরেক্টরিকে লং ফরম্যাটে ডিটেইলসে, যেটা এখন দেখাচ্ছিলাম ওইটা ছিল লং ফরম্যাটে দেখানো। এবার তুমি যদি ls মাইনাস শুধু a লিখো তাহলে কি করবে, শো হিডেন ফাইলস। এতক্ষণ হিডেন ফাইলগুলিকে দেখতে পাচ্ছিলাম না, তাহলে হিডেন ফাইলগুলিকে দেখতে চাইলে ls মাইনাস a, তাহলে হিডেন গুলি দেখতে পাবা। আবার কম্বিনেশন দিয়ে লিখতে পারি ls মাইনাস al, তাহলে কি করবে, হিডেন গুলিও দেখাবে, লং ফরম্যাটেও দেখাবে। ls মাইনাস al একবারে, মানে মাইনাস a মাইনাস l এরকম লিখতে হবে না, ls মাইনাস al। তাহলে কি করবে, আমাকে লং ফরম্যাটেও দেখাবে, হিডেন ফাইলগুলোও দেখাবে, ফাইল এন্ড ফোল্ডার। ঠিক আছে, দেন if you write -h with the other combinations or without the other combinations, ঠিক আছে ঋষভ খেয়াল করো, যখন এবার -h দিবে তখন কি হচ্ছে, -h টাকে আমি এইভাবে লিখতে পারি, ls এর সাথে শুধু -h দিতে পারি, ls -ah অথবা alh, যে কোনোটা লিখতে পারি। একাধিক কম্বিনেশন লেখা যায়, শুধু একটাও লেখা যায়, তার মানে a l a h h alh সবই লেখা যায়। এই যখন দেব তখন হিউম্যান রিডেবল সাইজে দেখাবে। দেখো যে আমাদের একটু আগে সাইজগুলি কি আসছিল যদি খেয়াল করো, এবার সাইজে আসি, দিস আর দ্য ফাইল সাইজ। এখানে খুব বড় কোনো ফাইল নাই, কিন্তু প্রত্যেকটা ফাইলকে সাইজ যেটা দেখাচ্ছে বাইটে দেখাচ্ছে, বাই ডিফল্ট বাইটে দেখায়, বাইটে দেখায়। এখন যদি মনে করো এখানে একটা বড় ফাইল থাকে, তাহলে সেটার বাইটটা 8-10 ডিজিটের হলো, তাহলে ওইটা কত কিলোবাইট বা কত মেগাবাইট, এটা আমরা এক্স্যাক্টলি বুঝতে আমাদের অসুবিধা। তাহলে আমাকে যদি বড় ফাইলটার সাইজ মনে করো এখানে কালি অপারেটিং সিস্টেমটা এখানে রাখা আছে, তাহলে ওইটাও লিস্টের মধ্যে চলে আসবে এবং ওটা দেখাবে যে 10 ডিজিটের একটা, বিকজ ওইটা 3.5 জিবি সাইজের একটা ফাইল, একটা সিঙ্গেল ফাইল 3.5 জিবি সাইজ। তো ওইটা এইভাবে যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি হিউম্যান রিডেবল ফরম্যাট মানে কি, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট এই সাইজে দেখানো। তাহলে এই সাইজে যদি দেখে, এখানে দেখো যে সব বাইটে আছে। যখন আমরা হিউম্যান রিডেবল ফরম্যাটে চাইবো তখন আমরা h ইউজ করব। কাজের সাথে নামের মিল আছে, হ্যাঁ, মোস্ট অফ দা কেসে। যেমন হিডেনের ক্ষেত্রে a হয়তো মিল নাই, কিন্তু হিউম্যান h, লং ফরম্যাট l, লিস্টিং করব তাহলে ls। ঠিক আছে, কাজের সাথে কমান্ডের কিছুটা মিল আছে, এটা আমরা একটু প্র্যাকটিস করলেই মুখস্থ হয়ে যাবে। বাট কিছু কিছু প্যারামিটার এরকম আছে, যেমন মনে কাট করবা, তাহলে কন্ট্রোল x কেন, কারণ কাট করবো কন্ট্রোল x দিয়ে, তাই না, কাট করবো তো কন্ট্রোল x কেন, তাই না। তাহলে কিছু কিছু
মানে ব্যতিক্রম আছে সেগুলিকে আমাদের একটু মুখস্থ রাখতে হবে, আদারওয়াইজ বাকিগুলি তো সহজেই হয়। -r দিলে হলো রিকার্সিভ, ls স্পেস -r, প্রত্যেকটা প্যারামিটারই মাইনাস সহ ইউজ করব। আচ্ছা, রিকার্সিভ মানে কি তাই আগে বলো তো? এখানে অনেকগুলি লেসন দেওয়া আছে, এক নম্বর লেসন আসলে এই লেসন পাবা, এখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। বাট লগ ইন করার জন্য আগে তোমাকে ইউজার ক্রিয়েট করতে হবে, ইউজার করেছো, আচ্ছা তো ওই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আচ্ছা, যেটা বলছেন রিকার্সিভ মানে হচ্ছে কি পুনরায়। তাহলে পুনরায় কি, আপনি মনে করেন যে একটা ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে, তার মধ্যে একটা ফাইল আছে, এবার আপনি ওই ফাইলটাকে কপি করে অন্য একটা জায়গায় অন্য একটা ফোল্ডারের মধ্যে রাখবেন। তাহলে আপনি যখন কপি দিবেন তখন ওই ফাইলটা শুধু কপি হবে। রিকার্সিভলি দেওয়া মানে আপনাকে ওই ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার, তার মধ্যে ফাইল, পুরাটাই কপি হবে। ডিলিট করবেন, আপনি একটা ফাইল ডিলিট করবেন ফোল্ডারটাকে রেখে, তাহলে শুধু ডিলিট করবেন। রিকার্সিভলি ডিলিট করবেন মানে হচ্ছে আপনি ওই ফোল্ডার, তার মধ্যে সাব ফোল্ডার এবং তার মধ্যে ফাইল রিপিটেড ভাবে সবগুলিকেই বাদ দিবেন। মানে আপনি সব এবং ডিলিট করলে কিন্তু ফরএভার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে রিকার্সিভলি কাজ করাটা হচ্ছে এরকম যে আপনি কন্টিনিউয়াস মানে একটা ফোল্ডার, তার মধ্যে সাব ফোল্ডার, তার মধ্যে ফাইল, এইরকম লেভেল অনুযায়ী যখন সবটাকে ধরে কাজ করতে চান তখন আপনি রিকার্সিভ ইউজ করবেন। ট্রাই করে দেখবেন। এই দেখেন, দেখা ls ahh ডিটেইল লিস্ট কি করছে, l দেখাবে লং ফরম্যাটে, a দেখাবে হিডেন, h দেখাবে হিউম্যান রিডেবল সাইজে। তাহলে সবকিছু একবারে দেখায় দিচ্ছে। আমি LAH আপনি অন্য কম্বিনেশনে লিখতে পারেন, ALH ও লিখতে পারেন। সো ট্রাই করে দেখেন, এটা দেখেছেন? জি, MKDR ডাইরেক্টরি নাম কোথায়? MKDR মানে ডাইরেক্টরি তো বলো, ডাইরেক্টরি নাম তো বলো। কি নাম ডাইরেক্টরি? লগইন করে আচ্ছা, LAH দিলে অনলাইন লিনাক্স টার্মিনাল দিয়ে অন্য অনেক লিনাক্স টার্মিনাল আছে। ওই ভিডিওতে কেন করছো, পাশে যে টিউটোরিয়ালটা দেওয়া আছে সেটা ডেস্কটপে করা যায়, ঠিক আছে? অনলাইন অনেক লিনাক্স প্ল্যাটফর্ম আছে, এটা এখানে ক্লাস করতে পারো। পাশে যে করবা, পাশে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে এটা তোমার মেইন যে অপারেটিং সিস্টেম আছে ওটার মধ্যে থাকতে দাও। এটা একটা সফটওয়্যার ইনস্টল করার মতো ফার্স্টে হচ্ছে কি করে দিবা, হ্যাঁ, তাহলে ওটার মধ্যে করবো, করে আমার প্র্যাকটিস করব। জি, এটা তো আসবে, এটা বাধ্য হবে, এটা তো বাধ্য জিনিস না। হ্যাঁ, ওটা তো থাকবে। এইটা তো ওকে দিয়ে দিয়েছে, এটা কোথায় আছে, এটা ওর ইউজার নামের মধ্যে আছে, এটা আপনার ইউজার নামে ঢুকে কি কম্পিউটারে ওটা দেখতে হবে না। ওইটা ওর নামে ও ইউজারটা ক্রিয়েট করেছে না, ও কম্পিউটার জায়গা দিয়েছে, ওই জায়গায় এগুলো রাখছে। এটা আপনার ইউজার নামের মধ্যে আপনি এটা দেখতে হবে। এই কম্পিউটারে আপনার ইউজার নামে ঢুকে এটা দেখতে হবে। আমার ইউজার নামে কাজ করতে হবে না ফ্রেন্ড, আবার টেকনিক্যাল করে ডিলিট করে দেন। ডিলিট কমান্ড শিখাচ্ছি, ওগুলি ডিলিট করে দিলে ওগুলি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আপনার কোশ্চেন বুঝতে পারিনি।
তাহলে আমরা দুইটা কমান্ড শিখলাম, pwd আর ls। থার্ডে আসেন, cd চেঞ্জ ডাইরেক্টরি। cd DOS এর জন্যও কাজ করে, লিনাক্সেও কাজ করে, ম্যাকেও কাজ করে। mkdir DOS এ, লিনাক্সে, ম্যাকে সব জায়গায় কাজ করে, একই মেক ডাইরেক্টরি। del দিলে ফাইল মোছে, del tree দিলে ট্রি ধরে সব মুছে দেয়। ট্রি তো বুঝেন, ফোল্ডার তার আন্ডারে, সাব ফোল্ডার তার আন্ডারে যা আছে। এই যে আপনার ট্রি লিখে যে দেন, ট্রি দিলে যে প্যারালাল আসে, del tree দেওয়া মানে ট্রি ধরে মুছে দিবে, মানে del tree কোন লোকেশন থেকে দেবেন ওই লোকেশন থেকে। আপনি যদি সি ড্রাইভে যায় লিখেন, সি কোলনে যায় লিখেন del tree, সব মুছে গেল, সি ড্রাইভ নাই। উইন্ডোজ সব মুছতে দিবে না, কারণ উইন্ডোজ নিজেকে মুছতে দিবে না, তাই না? আপনি এইখানে দাঁড়ায় এই পায়ের নিচে এটা তো ভাঙতে পারবেন না। ভাঙতে আপনি ভাঙতে পারেন, বাট সিস্টেম এটাকে ভাঙতে দিবে না। সে করবে কি, নিজের পায়েরটুকু রেখে বাকিটুকু ভেঙে দিতে পারে। তো ওইগুলো ধাপে ধাপে আসবে। দেখেন এইটা আমরা কোন গ্রুপে আছি? বেসিক কমান্ড গ্রুপে। সিডি মানে কি? চেঞ্জ ডাইরেক্টরি। দুইটা ডট যখন থাকে, সিডি যখন লিখবেন দেখবেন যে দুইটা ডট আছে, ওইটার মানে কি? প্যারেন্ট ডাইরেক্টরি। এইটা বাই ডিফল্ট মানে একটা ডট আর দুইটা ডট নামে যে দুইটা ডাইরেক্টরি আপনি কোনদিন বুঝতে পারবেন না। এটা আপনারও তৈরি করাও না, আপনি বুঝতেও পারবেন না। তাহলে দুইটার মানে কি এটা আপনারা জানতে পারেন। ডাবল ডট যে ডাইরেক্টরিটা আছে, ফোল্ডারটা আছে, সেটা হচ্ছে প্যারেন্ট ডাইরেক্টরি। আর সিঙ্গেল ডট এই দেওয়া যেটা টিল সাইন দেওয়া আছে, এটা হচ্ছে হোম ডাইরেক্টরি। ঠিক আছে, আপনি সিডি দিয়ে এই হোম সাইন দিয়ে স্ল্যাশ এর ডকুমেন্ট দিবেন, দেন একটু ডকুমেন্টসে চলে আসবে। কারণ আমরা একটু আগে এই যে এখান থেকে দেখলাম যে আমাদের হোম ডাইরেক্টরির মধ্যে আবার দেখেন যে এখানে আপনার পড়েন, আপনাদের না করছে কে? আপনাদের না করেছে কে ভাই? হ্যাঁ, পিসিতে তো আমি বলেছিলাম যে আপনারা একদিন ভিএমআর ইনস্টল করলেন। স্পেস নাই আপনারা কে যেন নিতে চাইলেন, যে পেন ড্রাইভে করে নিতে চাইছিলেন, তো পরে তারা আসলেন না, তাদের এক সপ্তাহ পার হয়ে গেল। সেটা দিলে তাহলে খুব সুন্দর, যে আমি আপনাদের দেখাচ্ছিলাম না, ওরকম ভাবে ওই এনভায়রনমেন্টে টাইপ করবেন। ওইখানে অনেক অপশন আছে। দেখেন যে এটার মধ্যে কালি লিনাক্সের এখানে আপনি ক্লিক করলে দেখেন যে হ্যাকিং টুলের জন্য অনেক হ্যাকিং টুলস আছে, অনেক রকম নতুন টুলস আছে, যেগুলি নিয়ে একটু ঘাটাঘাটি করেন, দেখেন অনেক কিছু দেখতে পারবেন। বাট এইগুলি পড়াশোনার বিষয় না, কিন্তু মানে আমাদের সাবজেক্টের বিষয় না। আপনার পার্সোনাল ইন্টারেস্ট পাইলে আপনি সময় দিয়ে দেখেন। একটু আগে যা পড়াচ্ছিলাম আর এখন যা পড়াচ্ছি, এগুলি পরীক্ষার জন্য বিষয় এবং এগুলি সাবজেক্টিভ বিষয়। এইগুলি আপনি পার্সোনাল ইন্টারেস্টের জন্য বিভিন্ন আলাদা আলাদা সফটওয়্যার, যেমন ওয়েব ব্রাউজার, টেক্সট এডিটর, এগুলি তো চিনেনি। বাকি যে জিনিসটা কালি বাগস আছে, যেখানে পাসওয়ার্ড অ্যাটাকস আছে, ওয়্যারলেস অ্যাটাক, এই গ্রুপে ঢুকে 5 নম্বরে এসে আমি ওয়্যারলেস অ্যাটাকে যদি ঢুকি, ওয়্যারলেস অ্যাটাক করার জন্য আপনার এই 8-10টা সফটওয়্যার বাই ডিফল্ট দেওয়া আছে, এর মধ্যে কালি লিনাক্সের মধ্যে দেওয়া আছে। তো এটা লিনাক্স কালি লিনাক্সের লেটেস্ট ভার্সনে, লেটেস্ট বা 2-1 মাস আগের ভার্সন এগুলি আছে। এছাড়াও আপনি কালি লিনাক্স সাপোর্ট করে এরকম আরো হিউজ এরকম টুলস পাবেন ইন্টারনেটে, যেগুলি কালি লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করবে, অন্য লিনাক্সে কাজ করবে না, এবং ডিফল্ট কিছু দেওয়াও থাকে। কালো কালো আপনি দেখতেও পাচ্ছেন। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম যে কমান্ডটা, আমরা আপনার টিল্ট সাইন দিলে, টিল্টটা হচ্ছে এই যে আপনাদের কিবোর্ডে একের আগের যে বাটনটা, ওইটা দেওয়া মানে হোম বাটন। দেখেন এই যে আমি এখানে যখন হোমে ক্লিক করলাম, তাহলে আমার এই লিস্টিংটা দেখাচ্ছে, মানে আমার হোম ডাইরেক্টরির মধ্যে কি কি আছে। একটু আগে কিন্তু আরেকটা লিস্টিং দেখছিলেন, ওইটা ছিল আমার লিনাক্সে মানে উইন্ডোজ ফোল্ডারের মধ্যে যেগুলো দেখতে পান, একটু আগে ছিল ওইটা লিনাক্স ফোল্ডারের ভিতরে বাই ডিফল্ট ফাইল, যেগুলো আমার তৈরি করা না। এইখানে যেগুলি আছে, ট্রিপল এ নামে একটা ফোল্ডার আমি তৈরি করেছি। ডেস্কটপটা বাই ডিফল্ট আসছে, ডকুমেন্টস, ডাউনলোডস, এগুলি বাই ডিফল্ট ফোল্ডার। আমার কাজের ফাইলগুলো এখানে অটোমেটিক এইভাবে জমা হয়, যেরকমটা উইন্ডোজে জমা হয়। তাহলে এই এনভায়রনমেন্টে আপনি এখন যদি
ডাইরেক্টরি একটা থেকে আরেকটা আপনি তোকে ডাইরেক্টরির নাম দেখতে হবে কি কি আছে, তাহলে এলএস লিখে দেখবেন অথবা গ্রাফিক্যাল মোড থেকে দেখবেন। দেখার পরে তো আপনাকে নামটা এক্সাক্ট দিতে হবে, ঠিক আছে? এখন নাম যদি ডাইরেক্টরির ভুল দেন তাহলে কিন্তু ওই যে ভুল মেসেজ আসবে, মানে কাজ হবে না। তাহলে আপনি সিডি দিয়ে চেঞ্জ ডাইরেক্টরি করতে পারছেন, mkdir ক্রিয়েট নিউ ডাইরেক্টরি নতুন একটা ডাইরেক্টরি তৈরি করতে পারবেন। তাহলে mkdir দিয়ে dir1 তৈরি করতে পারেন, যেরকম একটা ডাইরেক্টরি একবারে 50টা ডাইরেক্টরি করব, dir1 dir2 dir2 3 লিখে দিলাম, 3টা ডাইরেক্টরি একবারে তৈরি হয়ে গেল, ঠিক আছে? mkdir স্পেস dir1 স্পেস dir2 স্পেস dir3 স্পেস dir4 এন্টার, 4টা ডাইরেক্টরি তৈরি হয়ে গেল এক জায়গায়। সাবফোল্ডার দিয়ে যদি করতে চান সেটাও করতে পারেন। রিকারসিভলি যদি করতে চান মানে dir1 এর মধ্যে dir2 হবে, dir2 এর মধ্যে dir3 হবে, 3 এর মধ্যে 4 হবে। দিস ইজ হলো রিকারসিভ। বুঝেছেন তাহলে রিকারসিভ বিষয়টা? তাহলে আপনি রিকারসিভলি যখন করতে চাবেন তখন r দিয়ে করবেন। আর এটা বলছিলাম -p যখন mkdir এর সাথে ইউজ করবে তখন ক্রিয়েটস প্যারেন্ট ডাইরেক্টরিজ অ্যাজ নিডেড, যেটার মধ্যে আপনি দিলে -p দিয়ে /10/new/folder দিলে ক্রিয়েটস নেস্টেড ডাইরেক্টরি, একটার মধ্যে একটা নেস্টেড মানে একটার মধ্যে একটা করবে। rm দিলে ডিলিট করে দেবে ডাইরেক্টরি, আপনি ডাইরেক্টরি মুছতে চাচ্ছেন, আমি ডাইরেক্টরি রাখবো না, একটা তৈরি করা ছিল আমি এটা মুছবো, তাহলে rm তে রিমুভ rm, তাহলে -r দিলে রিকারসিভ মানে হচ্ছে যখন এই ফোল্ডার দিবেন ফোল্ডারের মধ্যে সাবফোল্ডার ফাইল সহ মুছবে। যখন -f দিবেন তখন ফোর্স ডিলিশন আসবে, মানে কিছু কিছু জায়গায় ফোর্সলি ডিলিট করা লাগে, নরমালি ওটা ডিলিট করা যাচ্ছে না, ওটার কোনো হয়তো অ্যাক্সেসের কারণে আটকানো আছে, বিভিন্ন কারণে পারমিশন রিলেটেড ইস্যু আছে। তার মানে আপনি ফোর্সফুলি ডিলিট যখন করতে চাবেন তখন -f ইউজ করবেন। cp কপি ফাইলস এর ডাইরেক্টরিজ, কপি এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, ফোল্ডার বা ডাইরেক্টরি ফাইল যাই করেন কপি করবেন, কপির হচ্ছে cp। তাহলে cp লিখে কি করবেন -r রিকারসিভ আর -i হচ্ছে ইন্টারেক্টিভ। যেমনটা আপনারা এগুলি করে করে দেখেন, কিছু ডাইরেক্টরি তৈরি করেন করে ওইটাকে নিয়ে এগুলিকে ম্যানুয়ালি করে দেখেন। এখন আমি একটা একটা করে টাইপ করতে গেলে আপনারা টাইপ করলেই তো হচ্ছে জিনিসটা, তাই না? আমার টাইপ করার কি দরকার আছে? নিজের এক্সপেরিমেন্ট করে দেখেন, কোনো লস হবে না, মানে কোনো কিছু মুছে যাবে বা নষ্ট হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই, কারণ আপনি তো একটা অন্য এনভায়রনমেন্টের মধ্যে কাজ করছেন, আপনার মেইন ফাইল নিয়ে তো কাজ করতেছেন না। আমি যদি এইখানে যে আমার যে লিনাক্স দেখছেন এইটা একটা আলাদা ফোল্ডার হয়ে আছে, আমি ওই ফোল্ডারটা পুরো মুছে দিলে এই লিনাক্সটাই চলে গেল। এটা আমি একটা অন্য ড্রাইভে রাখছি, অন্য ড্রাইভে একটা ফোল্ডারের মধ্যে কালি লিনাক্স রেখে দিয়েছি, আমি যা কিছু কাজ করতেছি সব ওই ফোল্ডারটার মধ্যে সাব ফোল্ডার হয়ে কাজ হচ্ছে। তা আমি যদি ওই এখান থেকে ভিএমওয়ার থেকে কালিটাকে মুছে দিই, ওই ফোল্ডার সহ সবকিছুই মুছে চলে যাবে। আচ্ছা, মুভ করবেন, কপি তো করলেন, এরপর মুভ করবেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবেন। সেটাতে হচ্ছে সাধারণভাবে যে মুভ ফাইল 1 ফাইল 2 মানে রিনেমস ফাইল 1 টু ফাইল 2 যদি আপনি লোকেশন না দেন, যে শুধু এমভি লিখছেন লোকেশন দেননি, মুভ মানে কি এইখান থেকে ওইখানে নাও, তাহলে সি ড্রাইভ থেকে ডি ড্রাইভে নাও বা এই ফোল্ডার থেকে ওই ফোল্ডারে নাও, আমি যদি কোনো লোকেশন না দিই তাহলে ওটা রিনেম হবে। তাহলে এক জায়গায় আছি, আমি এখানে ছিলাম এখানেই আছি, তাহলে এখান থেকে আমাকে মুভ করা মানে কি, মানে হচ্ছে আমাকে রিনেম করে দেওয়া। তার মানে শুধু যদি আপনি $সাইন তো ছিলই, এনভি লিখে ফাইল 1 মানে যে কোনো একটা ফাইল নেম, ফাইল 2 মানে অ্যানাদার কোনো একটা ফাইল নেম, তাহলে ফাইল 1 ফাইল 2 তে রিনেম হয়ে যাবে। বাট আপনি যদি লোকেশন দেন যে /home/tab/new/folder এর মধ্যে ফাইল 1 তারপরে স্পেস দিয়ে অন্য একটা লোকেশন দিয়ে ফাইল নেম দিলেন, তাহলে এই লোকেশন থেকে ওই লোকেশনে চলে যাবে, ফাইল নেমটা সেমই থাকবে। আর কোনো পাথ দেয় নাই, মানে যেখানে ছিলাম ওখানেই আছি, খালি নিজের নাম চেঞ্জ হয়ে যাবে। আর লাস্ট ওয়ান হচ্ছে টাচ, যেটা ক্রিয়েটস অ্যান এমটি ফাইল উইথ নো প্যারামিটার, মানে এটা কোনো প্যারামিটার মানে এক্সট্রা কিছু এর সাথে নাই, এটা এমটি ফাইল তৈরি করবে। এমটি ফাইল মানে একটা টেক্সট ফাইল তৈরি করবে, আপনি টেক্সট লিখতে পারবেন। এবং এবার কিছু টেক্সট এডিটর আছে, টেক্সট এডিটর এখানে মূলত আমরা ফাইল ক্রিয়েট করতেছি, ওটা তিনি জি ফাইল নিয়ে তো আমরা এখানে মূলত ফাইল ফোল্ডার নিয়ে কাজ হ্যাঁ এই জন্য তো বেসিক cp স্পেস সোর্সটার জায়গায় আমার ফাইল নামটা লিখব, নাকি সোর্স লিখব?
মানে কোনটা কোথায় যাবে, ফোল্ডার আমি লিখে যে ফোল্ডার ফাইলে ফাইলে ওই ফাইলটা মানে আপনি প্রথম ফাইল মানে সোর্স আর এখানে ফাইল 1 একই কথা মনে করেন। সোর্স মানে কোন জায়গা থেকে আর ডেস্টিনেশন মানে কোথায় যাবে, ঠিক আছে? যে সোর্সের জায়গা আমি রিমুভ করবে কোনটা, এই কোনটা দেখছিলেন এইটা কপি, এখানে যেটা লিখছে ওটা দাও, কপি সোর্স ডাইরেক্টরি টু ডেস্টিনেশন মানে ওইটা একটা কপি যাবে ওইখানে, এইখানেও থাকবে ওইখানেও যাবে, ঠিক আছে? আর টাচ করছে ক্রিয়েট এ নিউ ফাইল, টাচ দিয়ে নিউ ফাইল ডট টেক্সট, একটা নিউ ফাইল টেক্সট হলো। এবার আপনি ক্যাট কমান্ড দিয়ে ওই টেক্সট ফাইলে ক্যাট টেক্সট ফাইল ডট টেক্সট লিখে ওই ফাইলটায় ঢুকে ওটার মধ্যে আপনি যা ইচ্ছা লিখে লিখতে পারবেন। এই কয়টা ছিল বেসিক কমান্ড। আপনারা এরপর আরেকটা গ্রুপ দেখি, এই 2 নম্বর ফাইল পারমিশন এন্ড ওনারশিপ, তিনটা কমান্ড আছে এই গ্রুপের মধ্যে। একটু আগে আপনাদের এই যে এখানে দেখাচ্ছিলাম যে রিড রাইট এক্সিকিউট, তো রিড রাইট এন্ড এক্সিকিউট, সেম এখানেও আছে রিড রাইট এন্ড এক্সিকিউট। আচ্ছা এইটা পুরো এটা হচ্ছে আপনার তিনটি ইউজার গ্রুপটা একটু দেখাই। এই যে এখানে দেওয়া আছে ইউজার গ্রুপটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ইউজার, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ, তৃতীয়টা হচ্ছে আদার। মানে এই যে প্রথমটা হচ্ছে ইউজার, দ্বিতীয়টা গ্রুপ, তৃতীয়টা হচ্ছে আদার্স। তো তিনটার কি মানে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা যদি দেখতে চান তাহলে আমরা এটা গিগস ফর গিগস থেকে দেখাই। গিগস ফর গিগস এ আচ্ছা এই আর ডিটেইলস এটা পরে দিন দেখাই, যেটা বের করেছি এটা আগে দেখাই, আছে যেটা দেখছিলাম এটাই দেখি। আপনার ফাইল পারমিশন কি করবেন, chmod চেঞ্জ মোড, chmod হচ্ছে চেঞ্জ মোড। মোড কি, রিড একটা মোড, রাইট একটা মোড, এক্সিকিউট একটা মোড। তাহলে মোড চেঞ্জ করবেন, চেঞ্জ ফাইল পারমিশন। হাউ, ইউটা হচ্ছে ইউজার, এই যে প্রথমটা দেখালাম এটা হচ্ছে ইউজার, এটা হচ্ছে আপনার গ্রুপ, আর এটা হচ্ছে আদার। তিনটা ভাগ থাকে না, এই যে এখানে রিড, এটা রাইট এন্ড এক্সিকিউট, তিনটারই RWX আছে। RWX প্রথমটা রিড। এখন যদি মনে করেন যে আপনার এরকম দেওয়া হয় যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক, একটা ড্যাশ দিলাম, এখানে লিখলাম RW ড্যাশ, তারপরে এখানে দিলাম ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে এই ফিল্ড এইগুলি ঘরটা যদি পুরো প্রত্যেকটা বলা হয় তাহলে আপনি কি হবে, কিভাবে লিখবেন? ফার্স্টে প্রথমটা হচ্ছে ডি অথবা ডি ছাড়া, আপনাকে তো ব্ল্যাঙ্ক পূরণ করতে বলা আছে। রিড রাইট এক্সিকিউট, এখানে যখন আপনি ড্যাশ পাবেন, কোন একটা ফাইলের পারমিশনে ড্যাশ পাবেন, তখন ধরবেন যে ওটার পারমিশন নাই। মানে এটা রিড রাইট এক্সিকিউট আছে ইউজারের জন্য, গ্রুপের জন্য রিড রাইট এক্সিকিউট কোনোটাই নেই, কোনো পারমিশনই নেই। বাট এটা হয় না, রিড পারমিশন থাকে, রিড পারমিশন থাকে, আপনি রাইট বা এক্সিকিউট না থাকতে পারে, বাট রিড পারমিশন দেওয়াই থাকে সাধারণভাবে। তাহলে এইটা আসতেছে, আপনারা দেখেন যে chmod মানে চেঞ্জ মোড লিখলে আপনার এই মোড চেঞ্জ করতে পারবেন একটা থেকে আরেকটা। u+x আপনি দুই রকম মোড চেঞ্জ করব। আমি মনে করেন এর এখানে হচ্ছে ইউজার আর x এক্সিকিউট, ঠিক আছে? কাকে পারমিশন দিব? ইউজারকে প্লাস করব এক্সিকিউট। এখন আমি এখানে এক্সিকিউট পারমিশন আছে, এক্সিকিউট পারমিশন তার থেকে নিয়ে নেব, তাহলে -x, ঠিক আছে? দিব পারমিশন তাহলে প্লাস, আর পারমিশন তার থেকে রিমুভ করে নিব তাহলে মাইনাস। তাহলে দেখেন যে এখানে লিখছেন chmod মানে মোড চেঞ্জ করবেন u+x, q মানে কে ইউজার গ্রুপ, ইউজার গ্রুপ মানে প্রথম গ্রুপটা, g মানে দ্বিতীয়টা অংশটা, আর c মানে হচ্ছে আদার্স হচ্ছে থার্ড অংশটা। মানে এই যে RWX এর তিনটা ভাগ, সেই তিনটা a দিলে হচ্ছে অল, আর প্লাস মাইনাস দিলে হচ্ছে অ্যাড অর রিমুভ। আপনি যদি সব পারমিশন একবারে দিতে চাই তাহলে a লিখলেও হয়। এটার নাম্বার ভ্যালুও আছে, নাম্বার ভ্যালুটা নিয়ে এগুলি এই চেঞ্জ মোড নিয়ে আজকে একটু দেখাচ্ছি, নেক্সট দিন বাকিটুকু দেখে শেষ করবো আর কি।
আপনি ওই চেঞ্জ মোড দিয়ে এই সব না লিখে নাম্বারও লিখতে পারেন, বাট নাম্বারের চেয়ে এইটা মনে রাখার সুবিধা হয়। আচ্ছা, আর CHOWN মানে হচ্ছে চেঞ্জ দ্য ওনারশিপ অফ দ্য ফাইল। ফাইলের যে একটা ওনারশিপ আছে, যে হু ক্রিয়েটেড দ্য ফাইল, সেই ওনারশিপটা চেঞ্জ করতে গেলে CHOWN মানে চেঞ্জ ওনার। ইউজার গ্রুপ and set user and group and ownership এটা চেঞ্জ করবে। আপনার एग्जांपल দেওয়া আছে, দেখেন যে -r মানে রিকারসিভ, চাইলে দিবেন না হলে দিবেন না, দিয়ে ইউজার কোলন গ্রুপ তারপর ফোল্ডার, যেটা কি করবে আপনাকে চেঞ্জেস ওনারশিপ অফ দ্য ফোল্ডার, যে ফোল্ডারটা আপনি নাম দিচ্ছেন ওইটার ওনারশিপটা চেঞ্জ করে দিবে। আর ls-l এটা তো আমরা অলরেডি দেখেছি, এর মধ্যে আবার আসছে নিচের এই যে ফাইল পারমিশনটা দেখেন, এখানে লেখা আছে -rw এখানে এইটুকু মানে এইটুকু কি, এইটুকু বলেন বলে আমি শেষ করে দিব, এইটুকু দেখলে শেষ আছে। ফার্স্টের ড্যাশটা হচ্ছে ড্যাশ আছে মানে এটা একটা ফাইল, ডি থাকলে ডাইরেক্টরি হতো, ড্যাশ আছে মানে এটা ফাইল। প্রথম যে গ্রুপটা মানে এখানে তিনটা গ্রুপ আছে, কিন্তু দেখেন একটা ড্যাশ, একটা আর আরেকটা ড্যাশ, এই পর্যন্ত একটা গ্রুপ। তাহলে প্রথম গ্রুপটা কি? প্রথম গ্রুপটার নাম হচ্ছে ওনার পারমিশন, মানে এখানে আমরা রিড এবং রাইট দুইটা পারমিশন দেওয়া আছে, রিড এবং রাইট আছে, এক্সিকিউট নাই। সেকেন্ড গ্রুপটার নাম হচ্ছে আর, এই যে দেখেন এই যে উপরে আর ড্যাশ ড্যাশ, এটা সেকেন্ড গ্রুপ, যেটার মধ্যে কি গ্রুপ পারমিশন রিড অনলি, এই গ্রুপের পারমিশন। আর থার্ড গ্রুপেও আছে কি আর ড্যাশ ড্যাশ, থার্ড গ্রুপে আর ড্যাশ ড্যাশ, এটা আদার পারমিশন, এটাও রিড অনলি। তাহলে এটা হচ্ছে ওনার, এটা হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে আদার, তিনটা ভাগের সাথে নাম খেয়াল রাখেন। প্রথমটা গ্রুপটার নাম হচ্ছে ওনার, মানে একদম প্রথম যেটা, হ্যাঁ মুছে একটু জাস্ট ক্লিয়ার করে লিখি, তাহলে শেষ করে দিচ্ছি। ফার্স্টের যে ড্যাশ, এখানে ড্যাশ থাকলে ফাইল, ডি থাকলে ডাইরেক্টরি, তারপরে একটা দুইটা তিনটা ঘর, এই তিনটা ঘর হচ্ছে কার জন্য? এই তিনটা ঘর হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে ওনার, ওনার অফ দ্য ফাইল, ঠিক আছে? এই তিনটা ঘর, এই আমি একটু দাগ টানলাম, বাট এটা মনে করেন যে দাগটা থাকছে না ওখানে। তাহলে এখানে রিড রাইট এক্সিকিউট, ওনারের তিন পারমিশনই থাকে ফাইলের, ওনার তো আমি ফাইলের মালিক, তাহলে আমার রিড রাইট এক্সিকিউট তিনটাই থাকবে। সেকেন্ডটা হচ্ছে গ্রুপ, এখানেও তিনটা দাগ আছে, আর থার্ডটা হচ্ছে আদার, এখানেও তিনটা পারমিশন আছে। তাহলে প্রত্যেকটা আপনি যখন লং ls-l লিখবেন, তখন এইরকম যে লম্বা লিস্টটা দেখতে পাচ্ছেন, তার প্রথম কলামটাই হচ্ছে এটা, বাকি কলামগুলিকেও এক্সপ্লেন করব নেক্সটে, যে আপনারা ওই ls-l লিখলে যে অনেকগুলি কলামে দেখতে পান, যে মিডের আগে নাই, এটা তো মিডের সিলেবাস না, বেসিক্যালি এটা তো ফাইনাল সিলেবাস। তাহলে কেন এত ধরে দেখছি, তাই না? ফাঁকি এটা আগে বলবেন। আচ্ছা, তাহলে দেখেন যে এইটা পারমিশন বা ফাইল পারমিশন, দেখেন এখানে কি আছে, এখানে যদি আমরা রিড আছে আর এই দুটো নাই, তাহলে আপনি কি করবেন, জি প্লাস হচ্ছে রাইট দিলে, তাহলে আমাদের কি হচ্ছে জি প্লাস রাইট দিলে এখানে রাইট পারমিশন চলে আসবে। আর মনে করেন যে এখানে আর wx আছে, আমি এখান থেকে এক্সিকিউট পারমিশন বা রাইট পারমিশনটাকে বাদ দিব, ওর আছে পারমিশন আদার্সের, আমি বাদ দিব, তাহলে আপনার লিখতে হবে ও মাইনাস w, মানে ও হচ্ছে আদার্স, আদার্স থেকে মাইনাস করে দাও w, মানে তার w পারমিশনটাকে নিয়ে নাও। আর এখানে মনে করেন w পারমিশন ছিল না, w পারমিশন ছিল না, আমি একে গ্রুপকে w পারমিশন দিব। তাহলে খেয়াল রাখবেন এটা হচ্ছে ওনার, গ্রুপ এবং আদার্স, তিনটা ক্যাটাগরি, এবং একে প্লাস এবং মাইনাস দিয়ে আমরা হচ্ছে পারমিশনটাকে চেঞ্জ করতে পারি। তাহলে এইগুলি হচ্ছে আপনার এই পারমিশন রিলেটেড ক্লাস নোটটা আমি আপলোড করে দিব, সমস্যা নেই, নোটটা আপনাদের জন্যই তৈরি করা। সো